আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি আরেকটি নতুন মুভিকে। আসলে আমরা আজকের এই ভিডিওর মধ্যে ন্যাচারাল স্টার নানির নতুন মুভিটিকে নিয়ে কথা বলতে চলেছি এবং এই মুভিটির নাম হলো হিট 3, যেটি হিট ফ্র্যাঞ্চাইজের তৃতীয় মুভি। কিন্তু হিট ফ্র্যাঞ্চাইজের মধ্যে প্রত্যেকটি মুভির কাহিনী আলাদা, এই জন্য হিট 3 মুভিটি হিট 1 এবং হিট 2 এর সাথে কানেক্টেড নয়। এই মুভিটির কাহিনী এবং অ্যাকশন সিন এতটাই সুন্দর যে যার ফলে সবাই এই মুভিটিকে খুবই বেশি পরিমাণেই পছন্দ করছে। চলুন বন্ধুরা, এবার এই পুরো মুভিটির কাহিনীকেই জানা যায়। এই মুভিটির কাহিনী শুরু হয় একটি পুলিশ অফিসারদের অ্যাওয়ার্ড সেরিমনি থেকে। যেই অ্যাওয়ার্ড সেরিমনির মধ্যে আমরা দেখতে পাই তানিয়া মোহন নামক একটি লেডি পুলিশ অফিসারকে শহীদ হয়ে যাওয়ার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। ওখানেই আমরা জানতে পারি যে ওই লেডি অফিসারটি নিজের জীবনকে পরোয়া না করে অনেক মানুষের জীবনকেই বাঁচিয়ে নিয়েছে। এই জন্যই ওনার মারা যাওয়ার পর তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। কিন্তু এরপরেই মুভির কাহিনী শিফট হয়ে যায় এবং আমরা মুভির মেন ক্যারেক্টার নানিকে দেখতে পাই। এই মুভির মধ্যে আসলে নানির নাম ছিল অর্জুন সরকার। পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে খুবই বড় একটি অফিসার এবং তার পদের নাম হলো এসপি। অর্জুন সরকার যে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে একজন এসপি, তাকে পুলিশের সাহায্যে ক্যাপচার করে জেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং এর সাথে আমরা এটিকেও জানতে পারি যে শহীদ তানিয়া মোহনের শহীদ হয়ে যাওয়ার অ্যাওয়ার্ড সেরিমনি এবং অর্জুন সরকারকে গ্রেপ্তার করে কোর্ট নিয়ে যাওয়া, এই দুটো জিনিসই আসলে একসাথেই ঘটছিল। এবং এই সময়ের মধ্যে নিউজ চ্যানেলের লোকেরা এই সমস্ত জিনিসগুলোকেই কভার করছিল। এরপরে তারা তানিয়া মোহনকে, যেখানে তারা তাকে খুবই বাহাদুর একটি পুলিশ হিসাবে ঘোষণা করছিল, ওখানে তারা অর্জুন সরকারকে একটি ক্রিমিনাল বলছিল। এরপরে অর্জুন সরকারকে যখন কোর্টের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমরা দেখতে পাই অর্জুন সরকারের লয়ার অর্জুন সরকারকে নির্দোষ প্রমাণ করার জন্য জজের সামনে থেকে 2 দিনের সময়কে নিয়ে নেয়। এমনকি সে জজের কাছে এটিও বলে দেয় যে অর্জুন সরকারকে যেন সেন্ট্রাল জেলের মধ্যে পাঠানো হয়, কারণ অর্জুন সরকারকে অন্য কোনো জেলের মধ্যে রাখলে তার জীবনও পুরোপুরিভাবে চলে যেতে পারে। এখানে আমরা দেখতে পাই জজ এই সমস্ত জিনিসগুলোকে মেনে নেয়, যার ফলে অর্জুন সরকার সেন্ট্রাল জেলের মধ্যে পৌঁছে যায়। এরপরে সিন শিফট হয়ে যাওয়ার পর আমরা একটি মহিলাকে দেখতে পাই। এই সময়ের মধ্যে পুলিশ স্টেশনের মধ্যে এসেছিল এবং সে এখানে নিজের 9 মাসের বাচ্চার মিসিং কমপ্লেনকে লিখতে এসেছিল এবং সে পুলিশকে বলতে থাকে তার 9 মাসের বাচ্চা মিসিং রয়েছে। কিন্তু এরপরে সিন অর্জুন সরকারের কাছে আবার শিফট হয়ে যায়, যাকে এখন সেন্ট্রাল জেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে আমরা দেখতে পাই অর্জুন সরকার যখন সেন্ট্রাল জেলের মধ্যে পৌঁছে যায়, তখনই আমরা জেলের মধ্যে এমন অনেকজন কয়েদিকে দেখতে পাই যারা অর্জুন সরকারকে খুবই বেশি ঘৃণা করত। এবং এটি এই জন্যই কারণ অর্জুন সরকার অনেকগুলোই কয়েদিদেরকে এই জেলের মধ্যেই পাঠিয়ে দিয়েছিল। এই জন্য এখানে সমস্ত কয়েদিরা মিলে অর্জুন সরকারকে মারার চেষ্টা করতে থাকে। কিন্তু তাদের কিছু করার আগেই আমরা দেখতে পাই অর্জুন সরকারের কাছে ওই জেলেরই খুবই বড় একটি কয়েদি তার কাছে এসে যায়, যে বছরের পর বছর এই জেলের মধ্যেই শাস্তিকে কাটছিল। এবং এই লোকটি অর্জুন সরকারকে নিজের সাথে নিয়ে চলে যায় এবং সে অর্জুন সরকারকে একটি ছুরি দেয়, যাতে সে এই সমস্ত কয়েদিদের কাছ থেকে নিজের জীবনকে বাঁচাতে পারে। এরপরেই ওই কয়েদিটি অর্জুনকে বলতে থাকে, তুমি পুলিশ ডিপার্টমেন্টের খুবই বড় একটি লোক এবং তুমি পুলিশের মধ্যে থেকে অনেক ভালো ভালো কাজ কেউ করেছ, কিন্তু এমন কি কারণ ছিল যার জন্য তোমাকে জেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে? আমাকে বলো আসলে তোমার সাথে কি ঘটেছে, কারণ আমি তোমার সম্বন্ধে সবকিছুকেই জানতে চাই এবং আমি জানতে চাই তুমি জেলের মধ্যে কেমন ভাবে এলে। ওই ক্রিমিনালের কথাকে শুনেই অর্জুন নিজের কাহিনীকে বলতে শুরু করে দেয়। এরপরে মুভির কাহিনী ফ্ল্যাশব্যাকে পৌঁছে যায়। এই ফ্ল্যাশব্যাকের কাহিনী অনেক বছর আগে থেকেই শুরু হয়ে যায়। এখানে আমরা একটি জঙ্গল দেখতে পাই, যেখানে অর্জুন সরকার একটি খুবই বড় বাজ পাখিকে মাংসের টুকরোকে খাওয়াচ্ছিল। কিন্তু এর সাথে এই জঙ্গলের একটি খুবই বড় গাছের মধ্যে অর্জুন সরকার একটি লোককে উল্টোই টাঙিয়ে দেয় এবং সে তার গলাকে কেটে তাকে পুরোপুরি ভাবেই মেরে দেয়। এর সাথে সাথে অর্জুন সরকার এই পুরো ভিডিওকেও রেকর্ড করে নেয়, অর্থাৎ সেই মার্ডারকে পুরোপুরি ভাবেই শুট করে নেয়। এই ঘটনাটিকে পুরোপুরি ভাবেই রেকর্ড করে নেওয়ার পর অর্জুন সরকার এখান থেকে সোজা বিশাখাপত্তনম চলে যায় হোমিসাইড ইন্টারভেনশন টিমের কাছে, অর্থাৎ সে হিট টিমের বিল্ডিং এর মধ্যে পৌঁছে যায়। এখানে পৌঁছে গিয়ে অর্জুন সরকার ডিজিপি নাগেশ্বর রায়ের সাথে দেখা করে। অর্জুন সরকার এই জায়গার মধ্যে নিজের টিমের সাথে সাক্ষাৎ করে নেয় এবং আমরা জানতে পারি যে অর্জুন সরকারকে কিছু সময় আগে বিশাখাপত্তনমের মধ্যে
ট্রান্সফার করে পাঠানো হয়েছে। নতুন টিমের মধ্যে থাকা সমস্ত মেম্বারগুলোই অর্জুন সরকারকে ওয়েলকাম করে, কিন্তু অর্জুন সরকার এক প্রকারের সাইকো ক্যারেক্টার। এই জন্যই তার বিহেভিয়ারও অন্যান্যদের থেকে কিছুটা আলাদা। এই জন্যই অর্জুনের টিমের একজন মেম্বার, যার নাম ছিল বর্ষা, অর্জুন সরকারের বিহেভিয়ারকে নোটিশ করতে শুরু করে এবং বর্ষা মনে করতে থাকে অর্জুন সরকার আসলে কিছু তো লুকাচ্ছে এবং সে অন্যান্যদের থেকে কিছুটা পরিমাণে আলাদাও কাজ করছে এবং এই কারণের জন্য সে অর্জুন সরকারের উপর নজর রেখেছিল। কিন্তু ওই সময়ের মধ্যে ওই জায়গার মধ্যে একটি কনস্টেবল এসে যায় এবং তারা সবাইকেই বলে দেয় যে জঙ্গলের মধ্যে একটি ডেড বডিকে পাওয়া গিয়েছে বলে। এরপরে অর্জুন সরকার যখন নিজের পুরো টিমকে নিয়ে জঙ্গলের মধ্যে পৌঁছে যায়, তখন আমরা দেখতে পাই এটি আসলে সেই ডেড বডিই ছিল যে মানুষটিকে অর্জুন সরকার মেরেছিল। ওই ডেড বডিটিকে ওই জঙ্গলের মধ্যেই উল্টো ঝুলিয়ে রাখা হয়েছিল, যেহেতু অর্জুন সরকারকে ছাড়া তার টিমের আর কেউ জানতো না যে ডেড বডিকে অর্জুনই মেরেছিল বলে। এই জন্যই অর্জুন সরকার এই জায়গার মধ্যে ফেক ইনভেস্টিগেট করতে শুরু করে এবং সে নিজের সমস্ত অফিসারকেই এটি দেখাতে থাকে যে সেই কেসটিকে খুবই ভালোভাবে ইনভেস্টিগেট করছে। কিন্তু সে ইনভেস্টিগেট করার পর নিজের ঘরে পৌঁছে যায়। এখানে আমরা জানতে পারি যে অর্জুন নিজের বাবার সাথে নিজের ঘরের মধ্যে থাকে, কিন্তু অর্জুনের সাথে তার বাবার সম্পর্ক অতটাও ভালো নয়। এই কারণে অর্জুন নিজের বাবার সাথে অতটাও কথা বলে না, এমনকি সে তাকে অতটাও পছন্দও করে না। কিন্তু অর্জুনের বাবা এই চিন্তার মধ্যে ছিল সে যাতে তাড়াতাড়ি অর্জুনের বিয়ে দিতে পারে। এখানে আমরা দেখতে পাই অর্জুন বিয়ে করার জন্য ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের মধ্যে গিয়ে মেয়েদের সাথে কথা তো বলে, কিন্তু যেহেতু সে কিছুটা সাইকো এবং স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকে, এই জন্য তার সাথে কোনো মেয়েরই ভালো জমে না, এমনকি তার কোন রকম ডেটও ফিক্সড হয় না। এই ঘটনাকে দেখার পর অর্জুন সরকারের বাবা অর্জুনের ডেটিং ওয়েবসাইটকে চেক করতে থাকে এবং সে অর্জুন সরকারের জায়গায় হয়ে একটি মেয়ের সাথে কথা বলার জন্য ডেটকে ফিক্স করে নেয়। এরপরে একটি মেয়ে, যার নাম আসলে ছিল মৃদুলা, সে অর্জুনের সাথে দেখা করার জন্য চলে আসে এবং সে তার সাথে ডেট করতেও শুরু করে। মৃদুলা যখন ডেট করার জন্য অর্জুন সরকারের অফিসে পৌঁছে যায়, তখনই আসলে অর্জুন বুঝতে পেরে যায় তার বাবা তার পেছনে থেকে তার জন্য এই ডেটটিকে ফিক্স করে নিয়েছে এবং তার বাবাই আসলে অর্জুনের হিসাবে মৃদুলার সাথে ওয়েবসাইটের মধ্যে কথা বলেছিল। কিন্তু যখন অর্জুন এবং মৃদুলা একসাথে দেখা করে নেয়, তখন থেকেই তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে দেয়। এই জন্যই তাদের কথাবার্তা ধীরে ধীরে বেড়ে যেতে থাকে এবং মৃদুলাই প্রথম মেয়ে ছিল যাকে অর্জুন পছন্দ করে নিয়েছিল। এর পরের সিনে আমরা আবার অর্জুনকে জঙ্গলের মধ্যে দেখতে পাই, যেখানে সে আবার একটি লোককে উল্টো ঝুলিয়ে দেয়, এমনকি সে ওই লোকটিকে মেরে রেকর্ড করতেই চলেছিল। কিন্তু তখনই অর্জুনের টিমের একটি মেম্বার বর্ষা ওই জায়গার মধ্যে এসে যায় এবং অফিসার বর্ষা ফায়ারিং কে শুরু করে। সে অর্জুনের মাথার মধ্যে গানকে তাক করে দেয়। এখানেই বর্ষা অর্জুনকে বলতে থাকে সে প্রথম দিন থেকেই তাকে ফলো করে চলছে এবং সে অর্জুনের সমস্ত অ্যাকশন গুলোকেও জানতে পেরে গিয়েছে এবং আজকে সে অর্জুন পুরো সামনেই ধরে নিয়েছে। কিন্তু অর্জুন কোন রকম কাঁচা খেলোয়াড় নয়, এই জন্য সে বর্ষার সাথে লড়াই করে তার হাত থেকে তার বন্দুককে ছিনিয়ে নেয় এবং সে তাকে অজ্ঞান করে দেয়। এরপরে যখন বর্ষার জ্ঞান ফেরত চলে আসে, তখন সে দেখতে পায় অর্জুন সরকার ওই দ্বিতীয় লোকটিকেও মেরে দিয়েছে এবং সে তার কিলিং কেও রেকর্ড করে নেয়। কিন্তু এই পুরো দৃশ্যকে দেখার পর বর্ষা খুবই রেগে যায়। এই জন্য সে রেগে গিয়ে অর্জুনকে বলতে থাকে সে পুলিশ হওয়ার যোগ্য নয়। কিন্তু এই কথাকে শোনার পর অর্জুন সরকারও খুবই রেগে যায়। এই জন্য সে বর্ষাকে সমস্ত সত্য কথাই বলে দেয় এবং সে বলতে থাকে সে যে মানুষটিকে এখন উল্টো ঝুলিয়ে মেরে দিয়েছে সে কোনো সাধারণ মানুষ নয়, বরং সে হল একটি ক্রিমিনাল, এমন ক্রিমিনাল যে অনেক ছোট ছোট বাচ্চাদের রেপ করেছে। এই জন্যই সে এই জায়গার মধ্যে তাকে মেরে দিয়েছে। কিন্তু অর্জুন সরকার তাকে কেন এমন ভাবে মারলো এবং সে কেনই বা দুটো মার্ডার করেছে, অর্জুন এটির সম্বন্ধেই বর্ষাকে সমস্ত কথাই বলতে শুরু করে দেয়। এরপরে এই মুভির কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা জম্মু কাশ্মীরের শ্রীনগর শহরকে দেখতে পাই। এটিও আজ থেকে অনেক বছর আগের পুরনো কাহিনী এবং এই সময়ের মধ্যে অর্জুন সরকার শ্রীনগরের মধ্যে অ্যাপয়েন্টেড ছিল এবং সে এই জায়গার মধ্যে একটি মার্ডারের সম্বন্ধে জানতে পারে এবং যখন অর্জুন সরকার ওই মার্ডার স্পটের মধ্যে পৌঁছে যায়, তখন সে দেখতে পায় একটি গাছের মধ্যে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে একটি ডেড বডিকে এবং এই লোকটির ডেড বডি তেমনটাই ছিল যেমন ভাবে অর্জুন সরকার ওই দুটো মার্ডারকে করেছিল। অর্জুন সরকার যখন ওই ডেড বডিকে দেখতে পায়, তখন সে ইনভেস্টিগেশন শুরু করে দেয় এবং সে ইনভেস্টিগেট করে গাড়ির টায়ারের ছবিকে দেখতে পেয়ে যায় এবং ওই গাড়ির চাকার সাহায্যে জানতে পারা যায় ওটি আসলে একটি বোলারো ছিল। এর সাথে যখন ওই ডেড বডিটির পোস্টমর্টম হয়, তখন অর্জুন সরকার জানতে পেরে যায় যে ডেড বডির মধ্যে আসলে 3টি অর্গান নেই। এর ফলে অর্জুন সরকার এই কেসকে সিরিয়াসলি নিয়ে নেয় এবং সে ইনভেস্টিগেট করতে করতে মার্ডারের
সরকারের ঘরের মধ্যে পৌঁছে যায়। যখনই অর্জুন সরকার নিজের টিমকে নিয়ে ওই খুনির ঘরের কাছে পৌঁছে যায়, তখনই ওই ক্রিমিনালটি অর্জুন সরকারকে দেখে ওই জায়গা থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু অর্জুন সরকার ওই ক্রিমিনালকে ধরে নেয় এবং সে তার সাথে সাথে তার অনেকগুলো সাথীদেরকেও ক্যাপচার করে নেয়। এরপরে যখন অর্জুন সরকার ইনভেস্টিগেশন শুরু করে দেয়, তখন ওই ক্রিমিনালের ফোনের সাহায্যে অর্জুন সরকার জানতে পেরে যায় ওই ক্রিমিনালটি যেমন ভাবে ওই ডেড বডিকে উল্টো ঝুলিয়ে তার মার্ডার করেছিল, এমন ভাবে সে এর আগে আরেকটি লোককেও মেরেছিল। অর্থাৎ ওই ক্রিমিনালটি টোটাল দুটো মার্ডার করেছিল এবং ওই ক্রিমিনালটি ওই দুটো মার্ডার করার ভিডিও বানিয়ে নিয়েছিল। কিন্তু অর্জুন সরকার এই সমস্ত দৃশ্যগুলোকে দেখে বুঝতে পারছিল না আসলে কোন ক্রিমিনাল এমন কাজটিকে কেন করবে। এই ক্রিমিনালটি যদি কাউকেও মেরে দিতে চায় তাহলে সে তাকে সিম্পলি মেরে দিতে পারে, কিন্তু সে তাকে মার আগে তাকে উল্টো দিক থেকে ঝুলিয়ে দেয়। এরপরে সে তার গলাকে কেটে তার জীবনকে নিয়ে নেয় এবং এরপরে সে তার বডি থেকে 3টি অর্গানকেও বাইরে বার করে নেয়, এমনকি সেই পুরো প্রসেসকে শুটও করে নেয়। অর্জুন সরকার এইসবকে নিয়ে ভেবেই চলছিল কেন এই ক্রিমিনালটি এমন ধরনের মার্ডার করলো। তখনই সে পুলিশ স্টেশনের নিউজ টিভির মধ্যে দেখতে পায় যেমন সে মার্ডারের উপর কাজ করছে, তেমনই প্যাটামের সাহায্যে আরেকটি মার্ডার হয়েছে। কিন্তু এখন এই মার্ডারটি বিহার স্টেটের মধ্যে হয়েছে এবং বিহার স্টেটের পুলিশেরা ওই ক্রিমিনালকে ধরেও নিয়েছে। এই সমস্ত ঘটনাগুলোকে দেখে অর্জুন সরকারের সন্দেহ হতে থাকে এবং সে বুঝতে পেরে যায় এমন ধরনের কিলিং কোন ধরনের প্যাটার্নকে ইন্ডিকেট করে করা হচ্ছে। এই জন্যই সে এই কেসের সম্বন্ধে আরো বেশি করে সবকিছুকে জানার জন্য অর্জুন সরকার সোজা বিহার স্টেটের মধ্যে পৌঁছে যায় এবং সে ওই সমস্ত মার্ডারকে ইনভেস্টিগেট করতে শুরু করে। কিন্তু এই ইনভেস্টিগেট করতে করতে অর্জুন সরকারের মাথায় খারাপ হয়ে যায়, কারণ সে বিহার স্টেটের মধ্যে এটিকে জানতে পেরে যায় যেখানে এই মার্ডারটি হয়েছে তার আশেপাশের অনেকগুলো গ্রামের মধ্যে প্রায় 13টি মতো এমন ধরনেরই মার্ডার হয়েছে এবং সমস্ত ধরনের মার্ডারের প্যাটার্ন পুরো একই রকম ছিল। অর্জুন সরকার চিন্তা করছিল যে ক্রিমিনালটি আসলে এই সমস্ত মার্ডার গুলো করেছে, তাকে সে ধরে নিয়ে সে কেসটির ভেতরে গিয়ে ইনভেস্টিগেট করতে পারবে। এই জন্য সে বিহারের পুলিশ স্টেশনের মধ্যে পৌঁছে যায় এবং যে ক্রিমিনালকে ধরা হয়েছিল তার সাথে বসে সে ইনভেস্টিগেট করতে শুরু করে। এই জায়গার মধ্যে অর্জুন সরকার এটিকে জানতে পেরে যায় সে যে ক্রিমিনালের সাথে ইনভেস্টিগেট করছে তার বাবা অনেকগুলো লোককে নিয়ে এই পুলিশ স্টেশনের মধ্যেই অ্যাটাক করতে আসছে বলে, যাতে সে নিজের ছেলেকে এই জায়গা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। এই ঘটনাকে জানার পর অর্জুন সরকার ওই ক্রিমিনালকে নিয়ে বিহার স্টেট থেকে বাইরে চলে যায় এবং সে ওই ক্রিমিনালকে সোজা শ্রীনগর নিয়ে চলে আসে। যেই সময়ের মধ্যে অর্জুন সরকার শ্রীনগরের মধ্যে পৌঁছে যায় তখন সে দেখতে পায় তার উপরে পাবলিকদের অনেক ব্যাকলেস আসছে, কারণ সে শ্রীনগরের মধ্যে যে ক্রিমিনালকে ক্যাপচার করেছিল তার সাপোর্টের মধ্যে ওখানের অনেকগুলোই লোকাল এসে গিয়েছিল এবং তারা সবাই একসাথে এসে গিয়ে অর্জুন সরকারকে সাউথে পাঠানোর জন্য বলতে থাকে। এবং এটি এই জন্য হয়েছিল কারণ অর্জুন সরকার যে সমস্ত লোকগুলোকে ধরেছিল তারা সবাই আজাদ কাশ্মীরের অ্যাক্টিভিস্ট ছিল। এই জন্য কাশ্মীরের অনেকগুলোই লোক তাদেরকে সাপোর্ট করতে শুরু করে এবং তারা সবাই অর্জুন সরকারের বিরুদ্ধে চলে যায় এবং এই জায়গার মধ্যেই অনেকগুলো পাবলিক অর্জুন সরকারের পুতুলকেও জ্বালিয়ে দিতে থাকে। কিন্তু অর্জুন সরকার এক প্রকারের সাইকো ছিল, এই জন্য সে এই সমস্ত দৃশ্যগুলোকে দেখে একটু মাত্র ভয় পায়নি এবং সে একটি লাঠিকে নিয়ে ওই ভিড়ের মধ্যেই ঢুকে পড়ে এবং সে এক এক করে ওখানের সমস্ত লোকগুলোকেই মারতে শুরু করে। এই জন্য ওখানের লোকেরা আর অর্জুন সরকারের বিরুদ্ধে যায়নি। কিন্তু অর্জুন সরকার যখন ওই সমস্ত পাবলিকদেরকে মারছিল তখনই সে ওই সমস্ত পাবলিকদের মধ্যে একটি পাবলিকের হাতে একটি ট্যাটুকে দেখতে পায়। এই ট্যাটুকে দেখেই অর্জুন সরকার এটিকে মনে করতে থাকে সে এখনো পর্যন্ত যে সমস্ত ক্রিমিনাল গুলোকে ধরেছে তাদেরও হাতের মধ্যে সেম এমন ট্যাটুই রয়েছে। আসলে ওই সমস্ত ক্রিমিনাল গুলোর হাতের মধ্যে সিটিকে নামক একটি ট্যাটু ছিল, এমনকি শ্রীনগরের মধ্যে থাকা ওই ক্রিমিনালের ঘরের মধ্যে সিটিকে নামক একটি ছুরিকেও খুঁজে পাওয়া যায়। সব জায়গার মধ্যে সিটিকে লিঙ্কে দেখে অর্জুন সরকার এটিকে বুঝতে পেরে যায় এই সমস্ত মার্ডারের পেছনে সিটিকে নামক একটি সংস্থার হাত রয়েছে। এরপরে অর্জুন সরকার এক এক করে ওই সমস্ত ক্রিমিনালদের সাথে ইনভেস্টিগেট করতে শুরু করে এবং অর্জুন সরকার জানতে পেরে যায় আসলে এই সিটিকে কি। অর্জুন সরকার জানতে পেরে যায় এই সিটিকে আসলে হলো একটি ডার্ক ওয়েবসাইট যার ফুল নাম হলো ক্যাপচার, টর্চার অ্যান্ড কিল। এই সিটিকের ওয়েবসাইটটি হলো এক প্রকার সাইকোপাথ ক্রিমিনালদের একটি ওয়েবসাইট ছিল। এই জন্যই ওই ওয়েবসাইটের যতগুলো মেম্বার ছিল তারা সবাই খুব বড় বড় সাইকো মার্ডারার ছিল এবং যেই সমস্ত সাইকো মার্ডারার গুলো এই সিটিকে ওয়েবসাইটের মেম্বার হতে চাইতো তাদেরকে যে কোনো দুটো মানুষকে উল্টো ঝুলিয়ে তাদের গলাকে কেটে তাদেরকে মেরে দিতে হতো এবং তাদের ওই মার্ডারকে রেকর্ড করে নেটের মধ্যে আপলোড করতে হতো এবং এই দুটো মার্ডারকে করার পরেই তাদেরকে
সিটিকে সংস্থার মার্ডারার বানিয়ে দেওয়া হতো। এর সাথে সাথে অর্জুন সরকার এটিকেও জানতে পেরে যায় যতগুলো সিটিকে এর মেম্বার রয়েছে তারা প্রতি বছর একটি জায়গার মধ্যে মিট আপ করে এবং তারা একটি জায়গার মধ্যে একত্রিত হয়ে মিটিং করে থাকে এবং এই মিটিংটি আর কিছুদিন পরেই ঘটতে চলেছিল। অর্জুন সরকার এখন এই কেসের সম্বন্ধে অনেক কিছুকেই জানতে পেরে যায়, কিন্তু এরপর থেকেই অর্জুন সরকারের জন্য প্রবলেম আরো বড় হয়ে দাঁড়াতে থাকে। কারণ অর্জুন সরকার পুলিশ স্টেশনের বাইরে যে সমস্ত পাবলিকদেরকে মেরেছিল তাদের মধ্যে একটি পাবলিকের ওই জায়গার মধ্যে মৃত্যু হয়ে যায় এবং শ্রীনগরের মধ্যে যে ক্রিমিনালকেও ধরা হয়েছিল সেও অর্জুন সরকারের মারকে দেখে ভয় পেয়ে গিয়ে নিজেই পিস্তলের সাহায্যে আত্মহত্যা করে নেয় যাতে অর্জুন সরকার আর কোনো ধরনের ইনফরমেশনকে জানতে না পারে। কিন্তু এই সমস্ত ঘটনার জন্যই শ্রীনগরের মধ্যে থাকা পাবলিকেরা অর্জুন সরকারের উপর খুবই রেগে যেতে থাকে এবং যেহেতু এই ম্যাটারটি একটি পলিটিক্যাল পেপার হয়ে যায় এই জন্য তাকে শ্রীনগর থেকে সোজা বিশাখাপত্তনমের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বিশাখাপত্তনমের মধ্যে এসে যাওয়ার পরেও অর্জুন সরকার একটুও থামেনি এবং সেই পুরো সিটির গ্যাংকে ধরার জন্য খুবই ভালো একটি প্ল্যানকে বানিয়ে নেয়। সেও ভেবে নেয় যে সেও সিটিকে গ্যাং এর একজন মেম্বার হবে এবং সে মেম্বার হওয়ার জন্যই দুটো মার্ডারকে করেছিল, যেই দুটো মার্ডারকে আমরা মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম। এই দুটো লোককে মেরে দেওয়ার পর সে ওই ভিডিওকে সিটিকে ওয়েবসাইটের মধ্যে আপলোড করে দেয় যাতে সে ওই সিটিকে গ্যাং এর মেম্বার হতে পারে এবং যাতে সে সিটিকে গ্যাং এর হেডের কাছে পৌঁছে যেতে পারে। এখানেই অর্জুন সরকারের পুরো স্টোরি শেষ হয়ে যায়। পুরো ঘটনাকেই অর্জুন সরকার বর্ষাকে বলে দেয়। বর্ষা যখনই অর্জুন সরকারের আসল সত্যটাকে জানতে পেরে যায় তখন সে বুঝতে পেরে যায় অর্জুন সরকার যে সমস্ত কাজগুলোকে করছে সেগুলো আসলে প্রত্যেকটি একেবারে ঠিক এবং এরপরে সে অর্জুনকেও কেসের মধ্যে সাহায্য করতে শুরু করে এবং সেও এখান থেকে সিটিকে গ্রুপকে ট্র্যাক করতে শুরু করে। এই সিটিকে ওয়েবসাইটের মধ্যে বর্ষা কিছু জিনিসকে নোটিস করে। সে দেখতে পায় একটি লোক একটি ছেলের মার্ডারকে করে দিয়েছে এবং এরপরে সে ওই ভিডিওকে আপলোডও করে দেয়। কিন্তু যে জায়গার মধ্যে ওই মার্ডারটি ঘটেছিল বর্ষা ওই জায়গাকে পুরোপুরি ভাবে স্পট করে নেয় এবং এই ঘটনাকেই সে অর্জুন সরকারকেও বলে দেয়। এরপরে অর্জুন বুঝতে পেরে যায় ওই লোকটি আসলে একটি ভিডিওকেই আপলোড করেছে। এর মানে ওই লোকটি সিটিকে ওয়েবসাইটের মেম্বার হওয়ার জন্য আরেকটি মার্ডারকে করবে। এমনকি তারা দুজনে এটিকেও জানতে পেরে যায় যে জায়গার মধ্যে মার্ডার হয়েছে সেটি আসলে জয়পুরের জায়গা। এই জন্যই তারা দ্বিতীয় মার্ডারকে আটকানোর জন্য এবং ওই মার্ডারারকে ধরার জন্য জয়পুর পৌঁছে যায়। জয়পুরের মধ্যে পৌঁছে গিয়ে অর্জুন নিজের টিমের সাথে ওই লোকটিকে খুঁজতে শুরু করে এবং অনেকটা কষ্ট করার পর অর্জুন ওই লোকটিকে ধরেও নেয়। এরপরেই অর্জুন সরকার জানতে পেরে যায় তার নিজের দুটো মার্ডার করার ভিডিও সিটিকে ওয়েবসাইট থেকে অ্যাপ্রুভকে পেয়ে গিয়েছে। এই জন্যই অর্জুন সরকারও এখন সিটিকে গ্রুপের মেম্বার হয়ে গিয়েছে। এই জন্যই সিটিকে গ্রুপের মেম্বার হওয়ার জন্য অর্জুন সরকারকেও মিটিং এর জন্য ডাকা হয়। এরপরেই অর্জুন সরকার সোজা ডিজিপি নাগেশরাম রাওয়ের কাছে পৌঁছে যায় এবং সে তার কাছ থেকে এই সিক্রেট অপারেশনকে করার জন্য পারমিশন নিয়ে নেয়। এই মিশনকে কমপ্লিট করার জন্য অর্জুন সরকার বর্ষা এবং সে আরেকটি মেম্বারকে নিজের টিমের মধ্যে নিয়ে নেয়। কিন্তু ডিজিপি অর্জুন সরকারের সাথে একটি স্পেশাল অফিসারকে পাঠায় যাতে ওই অফিসারটি অর্জুনের উপর নজর রাখতে পারে। কিন্তু অর্জুন যখন ওই স্পেশাল অফিসারকে দেখে নেয় তখন সে তাকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ ওই স্পেশাল অফিসারটি আর কেউ নয় বরং মৃদুলা ছিল, অর্থাৎ অর্জুন সরকারের গার্লফ্রেন্ড। এরপরে তারা চারজনে মিলে ট্রেনের মধ্যে উঠে পড়ে ওই অপারেশনকে করার জন্য। এখানে তারা ওই মিশনকে কমপ্লিট করার জন্য চারজনে মিলে একটি খুবই ভালো প্ল্যানকেও বানিয়ে নেয়। এই জায়গার মধ্যে আমরা অর্জুন সরকার এবং মৃদুলার লাভ অ্যাঙ্গেলকেও দেখতে পাই, যেখানে মৃদুলা অর্জুন সরকারকে বলে দেয় সে তাকে তখন থেকে ভালোবাসে যখন তার ট্রেনিং এর সময়ের মধ্যে অর্জুন সরকার তাদের কলেজের মধ্যে চিফ গেস্ট হিসেবে এসেছিল। এই জন্যই অর্জুন এবং মৃদুলা একে অপরকে ভালোবাসতেও শুরু করে দেয় এবং তাদের রিলেশনশিপ খুবই স্ট্রং হয়ে যায়। এরপরে অর্জুন সরকার নিজের টিমের সাথে সিটিকে গ্রুপের মিটিং এর জন্য বেরিয়ে পড়ে, যেখানে সে নিজেও একটি গাড়ির মধ্যে উঠে পড়ে এবং সে তাদের টিমের মেম্বার গুলোকে অন্য একটি গাড়ির সাহায্যে তাকে ফলো করার জন্য বলে দেয়। কিন্তু এরপরে যখন অর্জুন সরকার সিটিকে গ্রুপের মেম্বারের সাথে দেখা করে নেয় তখনই তারা এতটা পারদর্শিতার সাথে অর্জুন সরকারকে ওই জায়গা থেকে নিয়ে চলে যায় যার ফলে অর্জুনের টিমের মেম্বার গুলো তাকে ফলো করতেও পারেনি। এর ফলেই অর্জুন সরকারকে তারা ট্র্যাক করতেও পারেনি। এরপরে অর্জুন সরকারকে সিটিকে গ্রুপে আড্ডার মধ্যে নিয়ে আসা হয়, যেখানে অর্জুনকে ওয়েলকাম করে আলফা। এখানেই আলফা অর্জুন
সরকারকে বলতে থাকে আজকের দিনে তাদের গ্রুপের মধ্যে যতগুলো মেম্বার এসেছে তাদেরকে নিয়ে আসলে একটি রিচুয়াল করা হবে এবং এই রিচুয়ালের মধ্যে প্রত্যেকটি মেম্বারকেই হোয়াইট ব্লেজার পরানো হবে। এরপরে অর্জুন সরকারও হোয়াইট কোটকে পরে নেয়। এরপরে সমস্ত মেম্বার গুলোকে একটি জায়গায় ঐক্যবদ্ধ করা হয়, কিন্তু এই রিচুয়ালের মধ্যে একটি মহিলাকে খুবই খারাপ ভাবে মেরে দেওয়া হয়। এরপরে সিটিকে গ্রুপের প্রত্যেকটি মেম্বারই পার্টি করতে শুরু করে, কিন্তু এই সময়ের মধ্যে অর্জুন সরকার সিটিকে গ্রুপের প্রত্যেকটি রুমের মধ্যেই পৌঁছে গিয়ে সবকিছুকে দেখতে থাকে। এই জায়গার মধ্যে অর্জুন সরকার দেখতে পেয়ে যায় যে এই সিটিকে গ্রুপের মেম্বাররা এখানের মধ্যে অনেকগুলোই মানুষকে বন্দি করে রেখেছে এবং সিটিকে গ্রুপের প্ল্যান ছিল এক এক করে সে তাদের সবাইকেই মেরে দিবে। এই জায়গার মধ্যে অর্জুন সরকার এই জায়গার মধ্যে দেখতে পায় যে এখানে একটি ছোট 9 মাসের বাচ্চাকেও বন্দি করে রাখা হয়েছে। এটি আসলে সেই বাচ্চাটি ছিল যে বাচ্চাটির মা পুলিশ স্টেশনের মধ্যে গিয়ে তার বাচ্চার মিসিং ফাইলকে কেস করেছিল। এই ছোট বাচ্চাটিকে সিটিকে গ্রুপের লোকেরা উঠিয়ে নিয়েছিল। গ্রুপের লোকেরা এই বাচ্চাটিকেও মেরে দিতে চাইছিল। কিছু পরেই অর্জুন সরকার আলফার ওয়াকি টকিকে নিয়ে নেয় এবং সে ওটির সাহায্যে নিজের টিমের সাথে কন্ট্যাক্ট করে নেয় এবং সে নিজের সম্বন্ধে তাদেরকে বোঝাতে শুরু করে। কিন্তু এই যার মধ্যে অর্জুনের প্ল্যান ঠিকমতো ভাবে কাজ করছিল না। আসলে অর্জুন সরকারের টিমের বাকি সমস্ত মেম্বার গুলো সিটিকে গ্রুপের অন্যান্য আড্ডার মধ্যে পৌঁছে গিয়েছিল। এই জন্যই তারা ওই জায়গার মধ্যে রেড করে আলফা এবং সিটিকে গ্রুপের প্রত্যেকটি মেম্বারকেই ধরে নিতে থাকে। কিন্তু এই সময়ের মধ্যেই অর্জুন সরকারের টিমের একটি মেম্বার যার নাম ছিল দিবাকর তাকে আলফা গ্রুপের মেম্বাররা ধরে নেয়। এই সবের সম্বন্ধে যখন আলফা জানতে পেরে যায় সে বুঝতে পেরে যায় যে যতগুলো নতুন সিটিকের মেম্বার এসেছে তাদের মধ্যে কেউ না কেউ একটি পুলিশের মেম্বার, কিন্তু ওই সমস্ত মেম্বারদের মধ্যে আসলে কে পুলিশ অফিসার এটিকেই জানার জন্য আলফা প্রত্যেকটি মেম্বারকেই একে অপরের সাথে লড়াই করার জন্য বলে দেয়। আলফা খুব ভালোভাবেই জানতো তার সিটিকে গ্রুপের প্রত্যেকটি মেম্বারই খুবই বেশি ব্রুটাল, কিন্তু একটি পুলিশ অফিসার কখনোই এতটা ব্রুটাল হতে পারে না। এই জন্যই যখন প্রত্যেকটি মেম্বারই একে অপরের সাথে লড়াই করবে তখন ওই সমস্ত মেম্বারের ব্রুটালের জন্য অতি সহজে পুলিশ অফিসারও মারা যাবে। কিন্তু আমরা সবাই জানি যে অর্জুন সরকারও খুবই বেশি পরিমাণে ব্রুটাল এবং সাইকো, এই জন্যই সে সিটিকে গ্রুপের প্রত্যেকটি মেম্বারকেই খুবই খারাপ ভাবে মেরে দেয়। কিন্তু এই দৃশ্যকেই দেখার পর আলফাও সন্দেহ করতে থাকে অর্জুন সরকারি আসলে খুবই বড় একটি ট্রেন পুলিশ অফিসার বলে। এই জন্যই সে এই কথাটিকে প্রমাণ করার জন্য অর্জুন সরকারের টিমের একটি মেম্বার যাকে তারা ধরে নিয়েছিল অর্থাৎ দিবাকরকে অর্জুন সরকারেরই কাছে নিয়ে আসে এবং আলফা অর্জুনকে বলতে থাকে সে যেন দিবাকরকে পুরোপুরি ভাবে মেরে দেয়। তো অর্জুন সরকার দিবাকরকে পুরোপুরি ভাবে মারেনি, বরং তাকে মারার জায়গায় সে দিবাকরকে খুবই খারাপ ভাবে মারতে থাকে এবং সে তাকে খুবই খারাপ ভাবে মেরে আলফাকে বিশ্বাস করিয়ে দেয় যে সে আসলে একটি পুলিশ মেম্বার নয়, বরং সে হলো সিটিকে গ্রুপের খুবই একটি লয়াল মেম্বার। কিন্তু এরপরেই অর্জুন সরকার নিজের টিমের মেম্বার দিবাকরের সাথে একাই দেখা করার জন্য এসে যায়। অর্জুন এখানে বলতে থাকে সে এখানে বন্দি থাকা সমস্ত মানুষকেই বাঁচাবে। এরপরেই অর্জুন সরকার ওখানের মধ্যে থাকা সিটিকে গ্রুপের মেম্বারদের সাথে লড়াই করতে শুরু করে এবং সে দেখতে দেখতে এখানের মধ্যে থাকা 150 মানুষকেই পুরোপুরি ভাবে মেরে দেয় এবং মুভির এই সমস্ত সিনগুলো আসলে খুবই বেশি ব্রুটাল ছিল। এই জন্য এই ফাইট সিনটি সব থেকে বেস্ট ফাইট সিন ছিল মুভির মধ্যে, যেহেতু সিটিকে গ্রুপের প্রত্যেকটি মেম্বারও খুবই বেশি পরিমাণে ভয়ঙ্কর এবং সাইকো টাইপের মানুষ ছিল। এই জন্যই অর্জুন সরকার লড়াই করতে করতে খুবই বেশি ইনজার্ড হয়ে যায়। কিন্তু এই সময়ের মধ্যে আমরা দেখতে পাই অর্জুন সরকার যেই বাজ পাখিকে সবসময় মাংস খাইয়ে থাকতো সে সোজা গিয়ে মৃদুলা এবং তার পুরো টিমের সাথে দেখা করে নেয় এবং আমরা জানতে পারি তার বডির মধ্যে একটি রেডিও ট্রান্সমিটার রয়েছে এবং ওই ট্রান্সমিটারের মধ্যেই অর্জুন সরকার আলফার ওয়াকি টকির সাহায্যে তার গ্রুপের মেম্বারকে একটি মেসেজ পাঠিয়ে দিয়েছিল। এরপরে মৃদুলা এবং তার পুরো টিমই অর্জুন সরকার যেখানে রয়েছে সেখানে এসে যায়। অন্যদিকে অর্জুন ভেতরের মধ্যে ধীরে ধীরে প্রত্যেকটি মেম্বারকেই মারতে থাকে এবং এরপরে সে আলফাকেও ক্যাপচার করে নেয়। এখানেই অর্জুন আলফাকে বলতে থাকে সে জয়পুরের মধ্যে যে ক্রিমিনালকে ধরে নিয়েছিল সে তাকে পুরোপুরি ভাবেই মেরে দেয় এবং অর্জুন ওই ক্রিমিনালকে এই জন্যই মেরেছিল কারণ সে জানতো সে আসলে আলফার ভাই ছিল। আলফা যখনই এই কথাকে জানতে পেরে যায় তখন থেকেই সে অর্জুনকে ভয় পেতে শুরু করে দেয়। এরপরে অর্জুন সরকার আলফাকেও মেরে দেয়, সেটিও খুবই ব্রুটালি সাহায্যে। অর্জুন সরকার ইনভেস্টিগেশনের মধ্যে আগে জানতে পেরে যায় যে সিটিকে গ্রুপ যে সমস্ত সাইকো ক্রিমিনালদেরকে ব্যবহার করে এক এক করে যে সমস্ত মানুষদেরকে মারছিল তাদেরকে তারা আসলে এমনি মারতো না, বরং তারা সাইকো ক্রিমিনালের সাহায্যে যাদেরকে মার্ডার করাতো তারা আসলে তার বডি পার্ট থেকে 3টি হরমোনাল বডি পার্টকেই বাইরে বার করে নিত এবং যে আসলে সিটিকে গ্রুপের মেন মেম্বার ছিল সে আসলে এই সমস্ত হরমোনাল
অর্গানগুলোকে একটি সুইডিশ কোম্পানিকে বিক্রি করে দিত। এবং এটি এই জন্যই কারণ যখন মানুষদেরকে মারা হতো তখন তাদেরকে এমন একটি কন্ডিশনের মধ্যে মারা হতো যে সময়ের মধ্যে লোকেরা খুবই ভয় পেয়ে যেত এবং ভয়ের জন্যই তাদের বডির মধ্যে খুবই বেশি পরিমাণে হরমোনও উৎপন্ন হয়ে যেত এবং তাদের ওই সমস্ত হরমোনাল অর্গানগুলো থেকে খুবই বেশি ডোপামিনও রিলিজ হতো। এই জন্যই এই সমস্ত অর্গানগুলোকে সুইডিশের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে বিক্রি করা হতো এবং এই সমস্ত অর্গানগুলোকে ব্যবহার করে ওই সুইডিশ কোম্পানি ভাইগ্রার মতো সমস্ত ধরনের ওষুধকে তৈরি করে থাকতো এবং এরপরে তারা এই সমস্ত মেডিসিন গুলোকে পৃথিবীর মধ্যে রাখা সমস্ত ধনী ধনী মানুষদেরকে তারা বিক্রি করে থাকতো। এরপরেই অর্জুন সরকার এটিকেও জানতে পেরে যায় আসলে যে সিটিকে গ্রুপের মেম্বারটি এই অর্গান স্মাগলিং কে করে যাচ্ছিল তার আসলে নাম ছিল স্যামুয়েল জোসেফ এবং স্যামুয়েল জোসেফ এই সমস্ত টাকাগুলোকে ইন্ডিয়ার মধ্যে মানি লন্ডারিং করেই সবকিছুকে নিয়ে আসতো। কিন্তু তখনই আমরা জানতে পারি ওই স্যামুয়েল জোসেফ যে আসলে ওই সমস্ত অর্গান গুলোকে স্মাগলিং করে থাকতো সে আসলে আর কেউ নয় বরং মুভির শুরুতে অর্জুন সরকার যাকে এই সমস্ত কাহিনীগুলোকে শোনাচ্ছিল সেই ছিল ওই স্যামুয়েল জোসেফ। এই জন্যই এই জায়গার মধ্যেই ওই ফ্ল্যাশব্যাকের কাহিনী এখানেই শেষ হয়ে যায় এবং মুভির শুরুতে স্যামুয়েল জোসেফ অর্জুন সরকারকে যে ছুরিটি দিয়েছিল সেই ছুরিকে ব্যবহার করে অর্জুন সরকার স্যামুয়েল জোসেফকে মেরে দেয় এবং এর সাথেই অর্জুন সরকার এই পুরো বড় কেসকেই শেষ করে দেয় এবং এর সাথে আমরা ওই লেডি অফিসারের সম্বন্ধেও জানতে পারি যাকে আসলে মারা যাওয়ার জন্য শ্রদ্ধাঞ্জলি দেওয়া ছিল পুলিশ অফিসার থেকে। আমরা জানতে পারি যে সমস্ত মেম্বার গুলোকে সিটিকে গ্রুপের লোকেরা ক্যাপচার করেছিল তাদের মধ্যেই থানিয়া মোহনও এসে গিয়েছিল এবং থানিয়া মোহন যখন ক্যাপচার ছিল তখন সে জানতে পেরে যায় সিটিকে গ্রুপের মেম্বাররা তাদের রিচুয়ালকে পূরণ করার জন্য 3টি লোককে সব থেকে প্রথমে মারবে এবং ওই 3টি মেম্বারদের মধ্যে ওই ছোট 9 মাসের একটি বাচ্চাও ছিল যার রিপোর্টকে পুলিশ স্টেশনের মধ্যে তার মা লিখিয়েছিল এবং যাতে সিটিকে গ্রুপের মেম্বাররা ওই 9 মাসের বাচ্চাকে না মারে এই জন্যই থানিয়া মোহন নিজের ক্যাপচার হয়ে থাকা জায়গার নাম্বারকেই পরিবর্তন করে দেয় কারণ যেখানে তার সেলের নাম্বার ছিল 8 সেটিকে সে চেঞ্জ করে 3 বানিয়ে নেয়। এর ফলে সিটিকে গ্রুপের মেম্বাররা যখন তার কাছে এসে যায় তখন তারা 9 মাসের বাচ্চার জায়গায় থানিয়া মোহনকে নিয়ে চলে আসে এবং তারা সবার সামনেই থানিয়া মোহনকে মেরে দেয় এবং এই কিলিংকে তখন করা হয়েছিল তখন সিটিকে গ্রুপের মেম্বারদের মধ্যে অর্জুন সরকারও উপস্থিত ছিল এবং অর্জুন সরকার নিজের সামনেই থানিয়া মোহনকে মারা যেতেও দেখতে পায়। যেহেতু থানিয়া মোহন সিটিকে গ্রুপকে অনেকটা সময় ধরে ট্র্যাক করছিল এবং সবাইকে বাঁচানোর জন্য সিটিকে গ্রুপের আড্ডার মধ্যেই এসে গিয়েছিল এবং যেহেতু সে 9 বছরের বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করে দিয়েছিল এই জন্য থানিয়া মোহন মারা যাওয়ার পর তাকে ব্রেভলি অ্যাওয়ার্ড দেওয়া হয় যে অ্যাওয়ার্ডকে দিতে আমরা মুভির প্রথমে দেখতে পাই। এর সাথেই এই মুভির পুরো কাহিনী একে অপরের সাথে কানেক্টেড হয়ে যায় এবং এই মুভির পুরো কাহিনী এখানে শেষ হয় এবং এই মুভিটি শেষ হওয়ার পরেই এই মুভির মধ্যে একটি পোস্ট ক্রেডিট সিন এসে যায়। এখানে আমরা চেন্নাই শহরের মধ্যে একটি নতুন পুলিশ অফিসারকে দেখতে পাই। এই পুলিশ অফিসারের নাম ছিল এসিপি বীরাপ্পান যে একটি ট্রাক গাড়িকে সার্চ করতে থাকে এবং সে ওই ট্রাক থেকে 6টি লোকের ডেড বডিকে দেখতে পায়। এখান থেকে আমরা নতুন একটি কেসের হিন্টকেও পেয়ে যাই যে কেসটিকে আমাদেরকে হিট 4 মুভির মধ্যে দেখানো হবে এবং এই পোস্ট ক্রেডিট সিনের সাহায্যেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা এটাই ছিল হিট 3 মুভির পুরো কাহিনী।